powered by Asian Paints. বন্যা আমাদের দেশের একটি নিয়মিত ও অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তন সহ নানাবিধ কারণে গত কয়েক বছরে বন্যার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আমাদের দেশের দক্ষিণ পূর্ব দিকের বেশ কয়েকটি জেলা মারাত্মকভাবে বন্যায় আক্রান্ত হয়েছে। যখন কোনো পূর্ব প্রস্তুতি থাকে না, তখন আসলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়, আর পূর্ব প্রস্তুতি না থাকলে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়। এই বিষয়টি মাথায় রেখে এক ধরনের লাক্সই প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেছেন বুয়েটের একজন শিক্ষক এবং স্থাপত্য বিভাগের একজন শিক্ষার্থী। তাদের এই প্রযুক্তিটি একটি মডিউলার স্কেলেবল প্রোটোটাইপ। এর মাধ্যমে বন্যা কবলিত বেশ কয়েকটি এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজকের নির্মাণ রসায়নে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি স্থপতি মেহেরুল কাদের প্রিন্স, সহকারী অধ্যাপক স্থাপত্য বিভাগ বুয়েট। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, সময় দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে মডিউলার স্কেলেবল প্রোটোটাইপ যেটা আপনারা তৈরি করেছেন বিশেষ করে উদ্ধার তৎপরতা চালানোর জন্য, এটি খুব তাৎক্ষণিক সময়ের মধ্যে কেমন করে ভাবলেন, কেমন করে তৈরিও করে ফেললেন, আবার আমি যতদূর জানি যে অনেকগুলো জায়গায় ইতিমধ্যে এটা পৌঁছেও দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। প্রথমত যদি বলতে চাই যে সোশ্যাল মিডিয়া দেখছিলাম, মানে বন্যা হওয়ার পর মানুষ দেখা যাচ্ছিল যে খুব ইমিডিয়েটলি খুব সাহায্য চাচ্ছিল, আকুতি করছিল, সে লাইক নৌকা লাগবে, আবার নৌকা আছে বাট খুব সীমিত। তো তখন পোস্টগুলো দেখে ইমিডিয়েটলি আমার কাছে মনে হচ্ছিলো আসলে ইমিডিয়েট একটা সলিউশন দরকার। তো ইনিশিয়ালি হচ্ছে যে জাস্ট নৌকা যেহেতু সীমিত, তো ওই সীমিত নৌকা ব্যবহার করে কিভাবে আসলে সে আমার কাছে বাংলাদেশে কোষা নৌকার একটা ডকুমেন্টেশন ছিল, এবং বাংলাদেশের এক একটা জায়গায় নৌকাটা একরকম। তো আমি জানছি না ওদের কাছে কোন নৌকাটা আছে। তখন একটা জাস্ট থামস রুলের মতো দেখছিলাম যে নৌকার ক্যাপাসিটি কীভাবে বাড়ানো যায়। এই ইমিডিয়েট রেসপন্সটা দেওয়ার পর দেখা যাচ্ছিলো আসলে ওদের নিডগুলো এত তাৎক্ষণিক ছিল যে লাইক এই একটা সলিউশন দিয়েছি, ওরা আবার আরেকটা কোয়েশ্চেন করছে, আচ্ছা আমাদের এটা দরকার। তখন আসলে তো একা পড়া পসিবল না। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এই 1 ঘন্টার মধ্যে সলিউশন দেওয়ার পর আবার 1 ঘন্টা পর দেখা যাচ্ছে আমি আমার ছাত্রছাত্রী, স্থপতি সবাইকে আহ্বান করি, এবং ইমিডিয়েটলি যারা রেসপন্স করেছে তাদের সাথে একসাথে বসে আমরা খুব দ্রুততম সময়ে কিছু ব্রেনস্টর্মিং করছিলাম যে লাইক আসলে আশেপাশে আমাদের যা কিছু অ্যাভেলেবেল আছে, এখানে আমার আসলে উদ্বোধনের চেয়ে মানুষকে ইমিডিয়েট রেসপন্সটা বেশি দরকার ছিল। তো ফলে আশেপাশে এসে কলা গাছ থেকে শুরু করে কলসি, তারপর হচ্ছে আপনার বোতল, ড্রাম বা হোয়াট এভার, এগুলোতে খুব দ্রুত কিছু দ্রুত ব্রেনস্টর্মিং করে কিছু কয়েকটা অপশন তৈরি করেছি, এবং ফোনে ওভার দ্য ফোনে কথা হচ্ছিল, কারণ অনেকের কাছে তো নেটওয়ার্ক ছিল না, বাট কিছু ভলান্টিয়ার্স ছিল। তখন ওরা বলছিল মানে সবচেয়ে কমন যেটা, যে ভাই আমাদের ড্রাম দিয়ে খুব দ্রুত কিছু পাঠায় দেন। তখন অ্যাট দ্য সেম টাইম দেখলাম যে আসলে ড্রাম দিয়ে কী করা যায়, কারণ অনেকগুলো অপশন ছিল, বাট মানুষ এই সময়টাতে আসলে আনকমন কিছু চায় না, রেদার হচ্ছে যেটা খুব ইজি, মানে কমন এবং ইজি টু মেক। তখন ড্রাম দিয়ে খুব দ্রুততম কিছু সলিউশন করেছি, 4টা টাইপ করেছি, 4টা ড্রাম একত্রিত করে হচ্ছে আপনার দেখলাম যে আসলে এটা 24 স্কোয়ার ফিট হয়। বাট এটাকে যদি আমরা হালকা কিছু বাঁশি কারিগরের সাথে কথা বলেছি ইমিডিয়েটলি, আরটু যদি আমরা স্প্যানটা বৃদ্ধি করি, এই 4টা ড্রাম দিয়ে দেখা যাচ্ছে 24 স্কোয়ার ফিটকে আমরা 72 স্কোয়ার ফিটের 3 গুণ ভলিউম বাড়িয়েছি, কারণ আমার ক্যাপাসিটি দরকার। তো প্রতিটা ডিসিশন কিন্তু ইমিডিয়েট রিয়াকশনের মতো, যে এটা দরকার এটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমরা একটা প্রোটোটাইপ ইনিশিয়ালি উইদিন 24 আওয়ার্স বানিয়ে ফেলেছি, এবং বানিয়ে ফেলে তারপর ইমিডিয়েটলি বলেছি যেহেতু এটা একটা পাইলট স্টাডি, কার লাগবে নিয়ে যান, এবং একটা রেসিপি তৈরি করেছি যে এটা যে কেউ তার কাছে কী কী অ্যাভেলেবল ম্যাটেরিয়াল আছে ওটাতে খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবে। এটাই আমাদের ফার্স্ট ইমিডিয়েট রেসপন্স ছিল আর কি। আমরা যেটা দেখলাম যে এটা একটা শর্ট টার্ম একটা ইনিশিয়েটিভ, কিন্তু যে ধরনের বন্যা আমরা প্রতি বছর দেখছি আমাদের দেশে, সেখানে আসলে লং টার্মে কী হওয়া উচিত? আমাদের শর্ট টার্ম কিন্তু এখন শেষ হয়নি, কারণ বন্যা চলছে। সামনে আমাদের ওয়াটার স্যানিটেশন, হাইজিন, ওয়াটার কন্টামিনেশন, এই ধরনের অনেক সমস্যা হবে। তো ওগুলো নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। আমরা চাই আসলে যখন মানুষের যা নিড হচ্ছে ওভাবে করে কাজ করে যাচ্ছি, বাট এটা শর্ট টার্ম সলিউশনটা এবার যেটা চলছে এটা অনেক প্রলংড হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের তো প্রতি বছর বন্যা হবে, আমাদের আসলে লং টার্ম সলিউশন চিন্তা করতে হবে, যে লাইক আসলে এখন তো মডিউলসগুলো হচ্ছে যে কিছু সিলেক্টিভ ম্যাটেরিয়ালস দিয়ে বানানো। আমাদের আসলে একটা ম্যাটেরিয়াল প্যালেট তৈরি করতে হবে, যে আসলে কোনগুলো আমরা খুব ইজিলি দ্রুত রিচ করতে পারি, প্লাস ওদের ডিউরেবিলিটি কত,
স্ট্রেংথ কেমন, ক্যাপাসিটি কীরকম, এগুলো একটা যদি ক্যাটালগ ডকুমেন্টেশন করে রাখতে পারি, তাহলে আমরা জাস্ট মডিউলার মানে এবং ওকে কীভাবে স্কেলেবল করা যায়, লাইক একটা পুরো কম্পোনেন্ট না ট্রাকে পাঠিয়ে ওকে আমি ফ্রেমগুলো আলাদা একটা ট্রাকে, ড্রামগুলো আলাদা একটা ট্রাকে বা আদার যে অ্যাক্সেসরিজগুলো আলাদা ট্রাকে, তো তখন ওখানে দ্রুত অফসাইটে এগুলো বানিয়ে অনসাইটে যদি এগুলো খুব দ্রুত অ্যাসেম্বল করা যায় তাহলে এটা স্কেলেবল হবে। তো মডুলারিটি এবং স্কেলেবিলিটি তো একটা অ্যাপ্রোচ ফর শর্ট টাইম ইমপ্লিমেন্টেশন, বাট লং টাইমের জন্য আসলে বলতে গেলে বন্যা তো আসলে আমাদের তো খালি ফ্ল্যাশ ফ্লাডটা হয় না, আমাদের মনসুন রেইন হয়, রিভারাইন রেইন হয়, টাইডাল যে ফ্লাডটা ওটাও হচ্ছে আমাদের। তো সব ধরনের বন্যা আগে আমাদের ক্যাটাগরাইজ করতে হবে এবং কোন বন্যা কোন সময়টাতে হয় সেটাকে আমাদের ভাগ করতে হবে। তারপর এটার সাথে আমাদের শর্ট টাইম তো বলেছি যে কিছু সলিউশন এগুলো আসতে পারে, বাট লং টার্মের জন্য আমাদের আসলে আমাদের আমাদের যে বদ্বীপটা আছে এটা তো আসলে খুব ডাইনামিক, এটা পৃথিবী আর কোথাও নাই, খুবই ইউনিক। এবং এখানে আমাদের যে পরিমাণ সিলটেশন জমে জমে বদ্বীপে তৈরি হচ্ছে, তো আমাদের কিন্তু আসলে নদীর কিন্তু গভীরতা কমে যাচ্ছে এটার কারণে কিন্তু অনেক মানে রিভারেন যে ফ্লাডটা ওটা কিন্তু এটার কারণে হচ্ছে। তার মানে আসলে লং টার্ম প্ল্যান হিসেবে কিন্তু শুধুমাত্র ছোট মডিউলে সীমাবদ্ধ না, এখানে আমাদের আগে জিওগ্রাফিক্যাল একটা ভৌগোলিক একটা স্ট্র্যাটেজি থাকা উচিত। পাশাপাশি আমাদের পরিকল্পিত কিছু নগরায়নের চিন্তাভাবনা করতে হবে, লাইক আমরা যেভাবে আমাদের ফ্লাড প্লেনগুলো এনক্রোচ করছি, ওখানে বিল্ডিং বানাচ্ছি, হ্যাঁ, তো ওখানে ফ্লাড প্লেনগুলোকে প্রিজার্ভ করা, ওয়াটার বডিগুলো প্রিজার্ভ করে কনজার্ভ করা, এবং এগুলোর জন্য মানে প্রয়োজনে কিছু নীতি আইনগত পদক্ষেপও নেওয়া উচিত, হ্যাঁ। প্লাস একটা পরিকল্পিত নগরায়নের জন্য যে ওদের ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সব কিছু নিয়ে কিছু বিল্ডিং কোডে কিছু, কারণ আমাদের কিন্তু বন্যা হচ্ছে, প্রতি বছরই হচ্ছে, এটা একটা ন্যাচারাল মানে ঘটনা হয়ে গেছে। তো এখানে আসলে আমাদের এই পরিকল্পিত নগরায়নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি আমাদের আসলে বন্যা কিন্তু দেখবে শুধু আর্কিটেক্ট না, এখানে সবাই রেসপন্স করছে, ছাত্ররা রেসপন্স করছে। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের কিন্তু ভূগোল একটা চ্যাপ্টার আছে, তো ভূগোলে আমরা মোস্টলি বাংলাদেশ নিয়ে জাস্ট একটা নদীমাতৃক দেশ সম্পর্কে জেনে আমরা বিদেশে চলে যাই, লাইক আগ্নেয়গিরি আছে, আছে, বাট আমাদের ভূগোল সম্পর্কে আমাদের ভূগোলটা এত কমপ্লিকেটেড, এটার প্রপার ইনফরমেশন কীভাবে তৈরি হচ্ছে এই নলেজগুলো যদি এমবেড করে, এটার পাশাপাশি আমাদের বন্যা রিলেটেড কিছু নলেজ থাকা দরকার, যে ইনস্ট্যান্ট রিফ্লেক্স কীভাবে কাজ করানো যেতে পারে, যে লাইক হচ্ছে আপনার সেই স্কুল কলেজে সবাই শিখলো যে বন্যা যখন আসবে তখন এটার সতর্কতা কী করা যেতে পারে, তারপর এর ইমিডিয়েট রেসপন্স কী হতে পারে, কীভাবে খুব দ্রুততম উপায়ে একটা রেজিলিয়েন্ট কমিউনিটি তৈরি করা যায়, এগুলো নিয়ে শিক্ষা, এগুলো আমাদের আসলে পাঠ্য বই থাকা উচিত, জাস্ট বিভিন্ন স্কেলে আর কি। স্কুলিংটা যদি ঠিক থাকে আমাদের দেখা যাবে সব মানুষের মধ্যে নলেজটা খুব ছড়িয়ে পড়বে। যদি আমরা একটা গ্রুপের উপর ডিপেন্ডেন্ট থাকি, লাইক আর্কিটেক্টস অর ইঞ্জিনিয়ার্স, তাহলে এটা মানে এত বড় একটা ইভেন্ট এটা আসলে এভাবে সলভ করা পসিবল না। কোলাবোরেশন দরকার, একাডেমিয়া এবং প্র্যাকটিসিংদের সাথে ব্রিজিং দরকার, এবং এগুলোর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, যেটা আমরা সবসময় মিস করি, আমরা সবসময় কোনো সলিউশনের জন্য একটা বিদেশি সলিউশনকে এক্সপ্লোর করি, বাট আমাদের দেশে কিন্তু আপনি যদি বাস্তুশাস্ত্র পড়াশোনা করেন, আমাদের কসমিক অ্যানথ্রোপোলজি পড়াশোনা করেন, আমাদের খনার বচন, এখানে কিন্তু আসলে আমাদের দেশীয় যে ল্যান্ডস্কেপ বা দেশীয় যে কনটেক্সটটা, এই কনটেক্সটে কীভাবে থাকলে আমরা একটা বেটার বিল্ট এনভায়রনমেন্ট বানাতে পারবো তা নিয়ে কিন্তু যথেষ্ট বর্ণনা আছে, এক্সপ্লেনেশন আছে, এবং এগুলো সায়েন্টিফিক লজিক আমাদের বের করতে হবে। আমি একবার আমাদের ছাত্রদের সাথে ওই খনার বচনগুলো স্টাডি করে কিছু ডকুমেন্ট করেছিলাম একটা ক্লাস প্রজেক্ট হিসেবে, বাট এটা আসলে আমাদের আরও দরকার। পাশাপাশি আমাদের কাঠের বা বাঁশের বা আরও অনেক কারিগর যারা আছে, যারা গ্রামে থাকে, ওরা কিন্তু প্রতি বছর বন্যার সাথে ট্যাকেল করে ওরা অনেক ইনোভেটিভ কিছু সলিউশন বের করে রাখছে, ওগুলোকে ডকুমেন্টেশন করে সায়েন্টিফিক নলেজ এগুলোর সাথে ব্রিজিং করে প্লাস বিদেশি কেস স্টাডি, মানে একটা প্ল্যান দরকার আর কি, যেটা নিয়ে আমরা আসলে বন্যাটাকে মোকাবেলা করতে পারি, যেখানে সবার পার্টিসিপেশন থাকবে। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা আরও অনেক রেজিলিয়েন্ট একটা কমিউনিটি হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো। একটু যদি প্রোটোটাইপটা আমাকে একটু ভেঙে বলেন যে এর ফিচার আসলে কি, মানে ঠিক কোন ধরনের পরিস্থিতিতে আমরা এটা ব্যবহার করতে পারবো, এবং এবারের বন্যায় সেটি আসলে ঠিক কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ড্রামে ভ্যাল আমরা প্রায় দেখি, এটা অনলাইনেও দেখা যায়, সব জায়গায় ইটস ভেরি কমন, বাট আমাদের ইনস্ট্যান্ট রিয়াকশন দরকার ছিল। তো দেখা যায় 4টা ড্রাম দিয়ে যে আসলে টাই করে যে একটা বললাম যে 24 স্কোয়ার ফিটের মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। তো এখানে যেমন ধরেন আমরা কেউ জানি না যে একটা মুলি বাঁশ কতটুক স্প্যান নিতে পারে। আমাদের কিন্তু 36 প্রজাতির বাঁশ আছে, মুলি, তারপর বোরাক বাঁশ, বাইজ্জা হচ্ছে চট্টগ্রাম এরিয়ায় বেশি হয়, বোরাকটা পুরো বাংলাদেশে হয়। তারপর আপনার রেঙ্গুন বাঁশ আছে, রেঙ্গুন বাঁশ চিকন, ও ছিদ্রটা চিকন বাট স্টিল ওর ক্যাপাসিটি, ওর টেনশন ক্যাপাসিটি অনেক হিউজ। তো এগুলোর ডকুমেন্টেশন, পাশাপাশি কাঠেরও অনেক ডকুমেন্টেশন আছে। যদি আমাদের বনায়ন খুবই কম, আমি সবসময় সাজেস্ট করি কাঠ কম ইউজ করতে, কারণ আমাদের বনায়ন তো অনেক কম।
তো বাঁশ ইউজ করাটা আমি মোর প্রেফার করি, কারণ এটা খুব রিজেনারেটিভ, 2-3 বছরে গ্রো করে ফেলে, কাঠের যেখানে 50 বছর লেগে যায়। এই ডকুমেন্টেশনগুলো আমাদের দরকার। এবং এই যে মিস্ত্রিদের যে কথাটা বললাম, কারিগররা হচ্ছে অলরেডি, যেমন বাঁশের যে মিস্ত্রি, তাকে আমি ইউজ করে তার থেকে অনেক কিছু শিখেছি। যে লাইক ও আমাকে বলছে, আমি হয়তো বা ছিঁড়ি তুলে বুঝলাম যে বাঁশ কীভাবে আমার জোড়া লাগাতে হবে, বাট ও বলছে এভাবে জোড়া লাগালে দুই পাশ থেকে আরও স্ট্রং হবে। এটা ওর ছোটোবেলা থেকে নলেজ, যেটা ওর বাবা থেকে শিখেছে, ও দাদা থেকে শিখেছে। তো ওগুলো তো ইনভ্যালুয়েবল, এটা আমরা থামাতে পারি না। পাশাপাশি আপনার হচ্ছে যে মানে ওর এই নলেজটা, তারপর আমি যে স্প্যান নিয়ে একটু স্টাডি করছি, ওর কোন প্রজাতির বাঁশের স্প্যান, এগুলো ডকুমেন্টেশনগুলো যখন মানুষ জানবে, মানুষের জন্য ডিসিশনটা খুব ইজি হয়ে যাবে। তো ওই জন্য এটা বলছি, ব্রিজিংটা খুব দরকার। আর আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, যে আমাদের যে বেদে গ্রুপটা আছে, বছর পর বছর হচ্ছে যে পানিতেই থাকে, তো ওরা কিন্তু পানির সাথে কীভাবে ফাইট করে বেঁচে থাকতে হয়, এটা কিন্তু ওরা অলরেডি ফাইট করে আসে। আমি একবার বেদের পল্লীতে গিয়েছিলাম, ওদের সাথে কমিউনিকেট করে আমি অনেক নলেজ এক্সট্র্যাক্ট করেছি। কারণ এগুলো আমরা বইয়ে পাবো না কখনো, বাট এগুলো আমাদের আসলে ফিল্ডে গিয়ে মানুষ থেকে শিখতে হবে আর কি। তো যেটা দেখেছি, যে যেমন ধরেন ওদের কিছু প্রিন্সিপাল আছে, ওরা যখন নৌকার ছইটা বানায়, বাঁশকে জোড়া জোড়া করে স্কোয়ার বানানো হচ্ছে, ছই বানানো ইজ ভেরি ইজি। এই ছইটা ওরা 4 হাত বানায়। 4 হাত বানায় কেন? কারণ ওদের এই এত বছরের এক্সপিরিয়েন্সে বলে যে 4 হাতের চেয়ে একটু বেশি হলে নৌকাটা উল্টে যেতে পারে। মানে এটা জাস্ট ওয়ান অফ দ্য বেদে আমাকে বলেছে, বাট এগুলো তো কোনো বইয়ে নাই, কোনো রেফারেন্স নাই। এগুলো আসলে কথা বলে এগুলো সাইন্টিফিক সিমুলেশন করে এগুলোকে ডকুমেন্ট করে আমাদের রাখা দরকার। হ্যাঁ, পাশাপাশি এখন তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সি লেভেল রাইজ হচ্ছে, সামনে তো আরও কী ধরনের বন্যা আসবে মানে আমরা বুঝতেই পারছি। তো ওগুলো সম্পর্কে আমাদের ট্যাকেল রাখার জন্য এই যে বেদেদের যে পানিতে কীভাবে এত বছর সার্ভাইভ করছে, আমাদের কাছে পানি বন্যা, বাট ওদের কাছে পানিই জীবন। তো ওদের নলেজটাও তো আমরা কাইন্ড অফ এখানে অ্যাটাচ করতে পারি, ফিউজ করতে পারি। প্লাস আমাদের কারিগরদের বাঁশ, কাঠ বা আশেপাশে যে অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল, এগুলো দিয়ে রুরাল কনটেক্সটে খুব দ্রুততম অনেক টেকনিক আছে। যেমন একটা কলার ভেলাতে কিন্তু 2 জন ভাসতেই পারে, বা 3টে জোড়া লাগালে একটা পুরো পরিবারের জায়গা হয়ে যায়। তো এগুলো ডকুমেন্টেশনগুলো আমরা যদি জানি, আমরা কিন্তু যখন ডিজাইন করছি তখন আমরা জানি না যে কয়টা কলা গাছ দেবো, বাট এগুলো যদি ওদের থেকে স্ট্রাইক করতে পারি। পাশাপাশি অনেকে ছোটোবেলায় আমরা কিন্তু কলসি দিয়ে কিন্তু সাঁতার শিখছি, তাই না? তো কলসি দিয়ে সাঁতার শিখতে উল্টা করতে, অনেকে কলসি জোড়া লাগায় দেখলাম অনেক ফ্লোটিং, মানে বিছানার সাথে অ্যাটাচ করে দেখলাম বানাচ্ছে। তো ওদের কিন্তু অলরেডি অনেক এক্সপিরিয়েন্স আছে। ওগুলো আমাদের একটু সাইন্টিফিক্যালি ক্যালকুলেশন করে যদি ডকুমেন্ট করতে পারে ওদের সাথে একত্রিত হয়ে, তাহলে আমার কাছে মনে একটা বিশাল রিসোর্স তৈরি হবে। পাশাপাশি আমাদের দেশটা হচ্ছে এমন একটা দেশ যেখানে আসলে এক্সট্রিম ইঞ্জিনিয়ারিং, তারপর হাইটেক, লাইক হচ্ছে বড় বড় রোবট বানাচ্ছি বা ড্যাম বানাচ্ছি, এগুলো আমাদের ক্ষেত্রে একটু কঠিন, কারণ অন্য দেশের না এই কমপ্লেক্সিটি কম। আমাদের ডেল্টা প্লেনটা খুবই ডাইনামিক, দেখবেন যে কন্টিনিউয়াসলি মাটি সরে যাচ্ছে, আবার 8টা জায়গায় মাটি তৈরি হচ্ছে, মানে ল্যান্ড তৈরি হচ্ছে। এই যে পারপিউটাল চেঞ্জটা, এই চেঞ্জের জন্য আসলে আমাদের মোর হচ্ছে ন্যাচারাল প্রসেসটাকে ফলো করে কিভাবে আমাদের হাইটেক নলেজটাকে এখানে ফিউজ করতে হবে। ফিউজ করলে আমরা যদি প্রাকৃতিক উপায়ে সমাধান করতে পারি, আমাদের জন্য এটা একটা ভালো এক্সাম্পল হবে। প্লাস গ্লোবালি এটা একটা ভালো এক্সাম্পল হবে যে আমরা প্রাকৃতিক, ন্যাচারাল এবং পরিবেশ বান্ধব উপায়ে আমরা আমাদের রেজিলিয়েন্সিটাকে অ্যাচিভ করেছি। কারণ পানি তো লিকুইড একটা জিনিস, আর একটা বাথ অনেক শক্ত রিজিড, তাই না? ইভেন আমরা যখন মডিউলটা বানাচ্ছিলাম, আমরা ফার্স্টে বড় বানাচ্ছিলাম, বাট বড় হলে হচ্ছে কি যে পানি তো আসলে পানির মধ্যে আপনি যতটা ফ্লো করতে পারবেন তত হচ্ছে যে আপনার স্ট্রাকচার আসলে ফ্লেক্সিবল হতে হবে। আপনি বেশি রিজিড করলে আবার সমস্যা, তাই না? তো এটাকে মডিউল কনভার্ট করলে ছোটো হয়ে যাচ্ছে, তখন আপনি 3টে মডিউল জোড়া লাগালে ওর মধ্যে যদি বেঁধে দেন, ও সুন্দর পানির সাথে মানে পানির সাথে আমরা সাঁতার যে কাটি, অনেকে পানির রিদমে কাটি, বেশি শক্ত থাকলে কিন্তু ডুবে যায়। তো স্ট্রাকচারও কাইন্ড অফ এরকম। তো আসলে অনেক কিছু নিয়ে ইনোভেশন করার জায়গা আছে। তো এগুলাতে আসলে শুধু বই না, আমাদের লোকাল মানুষ, আশেপাশে অবজারভেশন বাড়াতে হবে এবং এগুলোকে ইন্টিগ্রেট করে সলিউশন আসতে হবে। Powered by Asian Paints. আমরা দেখে থাকি সাধারণত বন্যা প্রতি বছর হচ্ছে, সেটা কিন্তু নিচু এলাকাগুলোতে, এবং সাধারণত সেই সব জায়গায় আমাদের একটা দরিদ্র জনগোষ্ঠীর বড় অংশ বাস করেন, এবং সেই বন্যা নিয়ে কিন্তু আলোচনাও খুব বেশি হয় না। যখন শহরে পানি ওঠে, শহরে মানুষের ঘরবাড়ি ডুবে যায়, তখন যেভাবে আমরা হাহাকারটা হতে দেখি, অন্য দিক থেকে কিন্তু দরিদ্র মানুষের যে একটা চাপা আর্তনাদ, সেটা কিন্তু আমরা শুনতেও পাই না। তো সেই ক্ষেত্রে তাদের কথা বিবেচনা করে তো আমাদের অবশ্যই প্রোটোটাইপ ডকুমেন্টেড করে রাখা দরকার, যে ইমিডিয়েটলি আমি কীভাবে রেসপন্স করব। কিন্তু সামগ্রিকভাবে আসলে আমাদের মানে লং টার্ম স্ট্র্যাটেজিতে আবারও ফিরছি, কি করা দরকার এই ধরনের পরিস্থিতি বিবেচনা করে? আমি যেটা বলতে পারি, যেমন ধরেন এবার অনেক নিউজ আসছিল যে খাগড়াছড়িতে বন্যা হচ্ছে, কোনো নিউজ আসতেছে না, বা অনেক প্রত্যন্ত এলাকায় নিউজ আসছিল না। তো শহরের একটা সুবিধা হচ্ছে, শহরে আমাদের নেবারহুড ওয়াচটা বেশি।
সে আপনার এখানে পানি উঠছে আমি দেখতে পাচ্ছি, সাথে সাথে ছবি তুলে পাঠাতে পারছি। বাট গ্রামে তো আসলে অনেক একই লেভেলে একই সারফেসে সবাই। আমি যদি বলি, যদি আমাদের কোনো টেকনিক্যাল ডিভাইস দরকার হয় বা রোবট দরকার হয়, সেক্ষেত্রে আমরা সে ফর এক্সাম্পল আমাদের এখন অনেক টেকনোলজি আছে, যে রাডার সিস্টেম, লাইডার, এগুলোকে ইন্টিগ্রেট করে যদি আমরা একটা সিস্টেম বানাই, যে আসলে গ্রামে ইমিডিয়েটলি হচ্ছে যে কোথাও কিছু হলে ওরা আমাদেরকে রেসপন্স করবে, হ্যাঁ, বা ওরা এরকম আরও অনেক, এখানে আসলে মানে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সবার আসলে ইন্টিগ্রেট হয়ে কিছু টেকনোলজি ডেভেলপ করতে হবে, যাতে গ্রামের মানুষরা যখন যেখানে আছে ওখানে মানে সাংবাদিকে যাওয়ার দরকার, তার আগে ওরে আমাদেরকে জানাবে, অবহিত করবে, এবং ওদের সাপোর্ট দরকার, এবং ওদের ইমিডিয়েট সাপোর্টের জন্য কিছু সিস্টেম তো করতেই হবে। পাশাপাশি ওরা যাতে আমাদের ইনফর্ম করতে পারে, এই ধরনের অ্যাটলিস্ট কিছু ছোটো ছোটো, মানে এত হাইটেক কিছু না, বাট জাস্ট যতটা কস্ট এফেক্টিভ হয় কিছু ছোটো ছোটো টেকনোলজি যদি ওদেরকে আমরা দিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা ইজিলি আমরা রেসপন্স করতে পারবো। এবার যেটা দেখলাম আসলে ভাইয়া, যে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা থাকলেই কিন্তু অনেক মানুষ মানে ক্ষতিগ্রস্ত হতো না। ঘর থেকে যদি আগেই বের হয়ে একটু ভেসে থাকার কোনো ব্যবস্থা করা যেত, কারণ আমরা যখন দেখছি যে গর্ভবতী মহিলা বা অসুস্থ বা বৃদ্ধ যারা আছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হন যখন ঘরে পানি উঠে যাচ্ছে, খাট পালং সব কিছু ডুবে যাচ্ছে। তো এই পরিস্থিতি মোকাবেলায় অবশ্যই আপনারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন সেটি সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং এবারে আমি আরও একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এটা আসলে বন্যা পরবর্তী পুনর্বাসন সম্পর্কিত কিছু সম্পূরক প্রশ্ন আছে আমার। যেমন ধরেন আমার ঘরটা পুরোটাই ডুবে গেছে, যখন পানিটা নেমে যাবে আমি দেখব যে আমার দেয়ালগুলো স্যাঁতসেঁতে হয়ে গেল, কিংবা ধরেন যে এলাকাগুলো বৃষ্টিপাত প্রবণ বা প্রতি বছর বৃষ্টি হয়, একটা সময় বন্যাও হয়, সেখানে সাধারণত আর্দ্রতা বেশি থাকে, ঘরের ভেতরও স্যাঁতসেঁতে একটু আর্দ্র অনুভব করি আমরা। অনেক সময় দেখি যে দেয়াল স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, ভেতরের বাতাসটাও একটু টক্সিক কেমন যেন হয়ে যায়। তো এই যে আমাদের একটা প্রচলিত ধরন তৈরি হয়েছে স্থাপত্যে, এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো? আমাদের জন্য আসলে এর সলিউশনটা কি হওয়া উচিত? এখন আমি আপনাকে একটু আগে যে একটা ইন্ডিজিনিয়াস যে একটা প্র্যাকটিসের কথা বলেছি, যে আমরা বইয়ে যা পড়ছি অনেস্টলি বলতে গেলে সব কিছু কিন্তু আসলে বিদেশি সলিউশন, সব কিছু বিদেশি রেফারেন্স ইউজ করে করা। যেমন ধরেন আমাদের পাহাড়িরা, হ্যাঁ, পাহাড়িরা যে বাসা বানায়, ওদের বাসা কিন্তু প্রচুর ভালো এয়ার ফ্লো থাকে। ওরা দেখবেন যে পিঁপড়ার মতো ছোটো ছোটো পায়ে সেটা যে স্লোপ হয়, স্লোপের এগেনস্টে এভাবে বাসাটা বানাচ্ছে। সো ফলে যখন বাতাসও ঢুকতেছে, ওদের ফ্লোরটা দেখবেন যে বাঁশের চাটাই দিয়ে করা, পারফোরেটেড, ওতে কিন্তু মশা কামড়ায় না। ওখানে যখন বাঙালি থাকে তখন তাকে মশা কামড়াচ্ছে, কারণ বাতাসটা তলা দিয়ে ঢুকতেছে ফ্লোর দিয়ে। আপনার মশা কোথায় কামড়ায়? আপনি যখন ঘুমান তখন দেখবেন যে সিলিং ফ্যান চালালে দেখবেন যে আসলে যেখানে বাতাসটা নাই সেখানে মশা কামড়াচ্ছে, কানের কাছে সাউন্ড করছে। বা তো আপনার যদি চারপাশ থেকে বাতাস আসে তাহলে কিন্তু কোনো মশা কামড়াচ্ছে না। তো মশা বলেন, তারপর ড্যাম প্রবলেম বলেন, তারপর হচ্ছে পানি যখন পাহাড় দিয়ে ফ্লো করছে তখন হচ্ছে ওদের বাসা কিন্তু পড়ে যাচ্ছে না, কারণ খুব লাইট ওয়েট পিঁপড়ার মতো ধরে আছে। বাট যখন আমি ওদের ইন্ডিজিনিয়াস টেকনিককে এলিমিনেট করে আমি বড় বড় কলাম, ফুটিং ইউজ করে 4 খুঁটি দিয়ে একটা বাসা বানাচ্ছি, তখন কিন্তু ওর লোডটা কিন্তু যখন পানি আসতেছে মাটিতে সফট হয়ে যাচ্ছে। আমাদের তো আর স্টোনি কনটেক্সট না আমাদের পাহাড়গুলো, তো ফলে পানিগুলো সরে মানে এখানে জাস্ট এই যে ল্যান্ডস্লাইড বলেন, বাসা পড়ে যাওয়া, এইসব ঘটনা কিন্তু এইসব কারণে করতেছে। তো আমরা যদি ইন্ডিজিনিয়াস নলেজটাকে ডকুমেন্ট করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। পাশাপাশি আপনার আমাদের ভাস্তুশাস্ত্রে কিন্তু বলা আছে যে আসলে সে দক্ষিণে কী ধরনের গাছ লাগাবেন, উত্তরে বেল গাছ লাগাতে মানা করতেছে, হ্যাঁ, এটা খনাবচনে বলা আছে, হ্যাঁ। তো এটার কারণটা হচ্ছে ওরা কিন্তু ড্যামটাকে আটকায় রাখে একটা এনভায়রনমেন্টে, এবং ইটস ভেরি মাচ আনহেলদি অ্যান্ড আনহাইজেনিক। তো আপনি যদি ভাস্তুশাস্ত্রকে যদি ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার বাসা ড্যাম হচ্ছে না। তখন ফিনিশ ম্যাটেরিয়াল আমি পড়েই গেলাম, আমি আগে প্যাসিভ ওয়েতে এটাকে সলভ করি না, প্রাকৃতিক উপায়ে এটাকে সলভ করি, তারপর আমি টেকনোলজি ইউজ করি। তো আমার সাজেশন হচ্ছে সবসময়, অবভিয়াসলি আমাদের সায়েন্টিফিক নলেজ তো আমরা উই ক্যান ক্রিয়েট দ্য লজিক, বাট আমাদের এই কালেকশনগুলো খুব দরকার, যে ইন্ডিজিনিয়াস নলেজগুলো কি মানুষ তো পারতেছেই, মানুষ সার্ভাইভ করছে, তাই না? তো ওদের থেকে শিখে যদি আমরা আমাদের নলেজটাকে ফিউজ করে একত্রীকরণ করে যদি আমরা আগাই, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে অনেক ধরনের সমস্যা সলভ হয়ে যাবে, এবং সমস্যা কন্টিনিউসলি আসতে থাকবে, এবং সমস্যা সবসময় একটা পারপিচুয়াল জিনিস, এটা একটা সমস্যা হবে আরটা তৈরি হবে। তো এইভাবে করে আমাদের আগাতে হবে। আগানোর জন্য আমাদের আসলে সবাই ব্রিজিং করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরেন এক্সিস্টিং যেই স্ট্রাকচারগুলো আছে, যে বাসাবাড়িগুলো আছে, মানে তলিয়ে যাওয়া অবস্থায় এখন যেগুলো আছে, সেগুলো থেকে যখন পানি নেমে যাবে সেটাকে আবার পুনরায় বসবাসযোগ্য করতে চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে কিছু করার আছে কিনা, স্থপতি হিসেবে আপনি কি পরামর্শ দেবেন? মানে কতটা ভালনারেবল হয়ে গিয়েছে এটা তো ডিপেন্ড করে বাসাটা কীভাবে বানানো হয়েছে, যে লাইক এটা কি বাঁশ দিয়ে বানিয়েছে না টিন দিয়ে বানিয়েছে, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো ড্যামেজ দেখলে তখন এটাকে কীভাবে রিকনস্ট্রাক্ট করা যায় সেটা একটা আইডিয়া পাওয়া যাবে। বাট
যেটা বলছি পানি তো চলে যাবে আবার পানি আসবে, তো সেজন্য হচ্ছে প্রতিটা বাসার যদি একটা প্যারাসিটিক একটা ইউনিট থাকে, যে লাইক এটা হচ্ছে ফিক্সড, এটাকে ওরা যখন বন্যা থাকবে না তখন একভাবে ইউজ করবে, বন্যা আসলে তখন ওরা ইমার্জেন্সিভাবে এটাকে ইউজ করবে। তো ওর একটা প্যারাসিটিক মডিউল দরকার, কারণ আপনি পুরোপুরি বন্যা নিয়ে চিন্তা করলে যখন সারা বছর বন্যা হবে না, সে গ্রীষ্মকাল শীতকাল, তখন আমি তো ফ্লোটিং ড্যাম কী করব। তো আসলে আমাদের যে মানে সিজনাল ফ্লাকচুয়েশন, এটাকে মাথায় রেখে একটা ফিক্সড জিনিস দরকার, একটা ফ্লেক্সিবল ইউনিট দরকার। এই ফ্লেক্সিবল ইউনিটটা হবে যে প্যারাসাইটের মতো, যে এখানে মানুষ জাস্ট ফ্লেক্সিবলভাবে থাকবে আর কি। এটা হচ্ছে আমার আইডিয়া আর কি। বাট রিকনস্ট্রাকশন কথাটা আসলে ডিপেন্ডস অন কতটা ড্যামেজ হচ্ছে এবং কী ম্যাটেরিয়াল আছে, এটা ইভালুয়েট করাটা আসলে জরুরি, ইভালুয়েশন করে ডকুমেন্ট করতে হবে, এটাও একটা ডকুমেন্টেশনের বিষয়। এবং আসলে আপনি যেটা বলছেন, আমি যদি দর্শকদেরকে আরেকটু ভেঙে বলি যে আমাদের যে এলাকাগুলো সাধারণত নিয়মিতই বন্যায় আক্রান্ত হচ্ছে, সেখানকার কিন্তু স্থাপত্যের ধরনেও পরিবর্তন আনা প্রয়োজন। অর্থাৎ আমরা নতুন করে যা করব, আমাদের শেল্টার হোক কিংবা নিজেদের বাসা বাড়ি, সব কিছুর ধরনের একটা পরিবর্তন আনতে হবে এবং সেটা বন্যাকে মোকাবেলা করে যেন টিকে থাকতে পারে, পাশাপাশি তার হ্যাবিটেট যারা আসলে ভিতরে থাকছেন তাদেরকে যেন সুরক্ষা দিতে পারে, সেই বিষয়টা গুরুত্ব দেওয়া জরুরি। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নির্মাণ রসায়ন। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি নিজের স্থাপত্য প্রকল্প নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও আমাদের কাছে ইমেলের মাধ্যমে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.